গণভোটের প্রশ্নগুলো সম্পর্কে আমাদের সবার খুবই পরিষ্কার ধারণা থাকা উচিত। আমরা যারা গণভোটে ভোট দিব তাদের এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকা খুবই জরুরি। আসেন আমরা গণভোটের অধ্যাদেশ থেকে আমরা এটি পরিষ্কার হওয়ার চেষ্টা করি, মূল জায়গা থেকে পরিষ্কার হওয়ার চেষ্টা করি। আমরা সমাজে দেখছি যে নানান কথা প্রচলিত আছে যে গণভোটে প্রশ্ন কয়টি। কেউ বলছে একটি প্রশ্ন, কেউ বলছে 4টি প্রশ্ন। না, গণভোটে একটি প্রশ্ন, প্রস্তাব 4টি। এই 4টি প্রস্তাবের ভিত্তিতে একটি প্রশ্ন। আসেন আমরা গণভোটের অধ্যাদেশ থেকে সরাসরি দেখার চেষ্টা করি। গণভোটের অধ্যাদেশে গণভোটের প্রশ্ন নিয়ে বলা আছে। এখানে বলা আছে যে গণভোটে নিম্নরূপ একটি প্রশ্ন উত্থাপন করা হবে। তাহলে এই অধ্যাদেশ বলে দিচ্ছে কয়টি প্রশ্ন হবে? একটি প্রশ্ন। তাহলে গণভোটে একটি প্রশ্ন উত্থাপন করা হবে। কি সেই প্রশ্ন? সেটি এখানে বলা আছে। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ অথবা না? যদি হ্যাঁ হন তাহলে হ্যাঁ ভোট দিবেন, না হলে নাই ভোট দিবেন। কিন্তু আমরা আহ্বান করছি সবাইকে, প্রত্যেকটা নাগরিককে হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়ার জন্য। তাহলে প্রশ্ন হলো একটি, যে এই নিম্নলিখিত যে প্রস্তাবগুলো আছে সেগুলোতে আপনি হ্যাঁ না না। এখন আসি যে এই প্রস্তাবগুলো কি কি। 4টি ক খ গ ঘ এইভাবে লেখা আছে। ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। তাহলে কয় বলা আছে? নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে? জুলাই সনদে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায়। নির্বাচন কমিশন গঠন করা হবে কোন প্রক্রিয়ায়? জুলাই সনদে যে প্রক্রিয়া বলা আছে, যে জুলাই সনদে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে যে এইভাবে গঠন করা হবে, সেইভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে। এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ওই জুলাই সনদে যেভাবে বর্ণিত আছে, যেভাবে বলে দেওয়া আছে সেভাবে গঠন করা হবে। তাহলে প্রস্তাব আমরা দেখলাম ক। কয়ের ক সম্পর্কে আমরা পরিষ্কার হলাম। খ, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, মানে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ। 2 কক্ষ কি? নিচের কক্ষকে জাতীয় সংসদ বলা হবে, উচ্চ কক্ষকে সিনেট বলা হবে। তাহলে ক্ষয় আমি পড়ছি আবার। আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। তাহলে খতে যেটি বলা আছে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলেই যে 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ এবং সিনেট। আর জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো যে টোটাল ভোট পাবে পিআর পদ্ধতিতে, টোটাল ভোটের অনুপাতে, আমাদের যে সংসদ সদস্য এমপি হয় 300টা, এভাবে না, যত ভোট হবে তার অনুপাতে, যে যতগুলো ভোট পাবে, যেই দল যতগুলো ভোট পাবে তার অনুপাতে সেই দলগুলো উচ্চকক্ষে আসন পাবে, সদস্য পাবে। 100টি সদস্য হবে, তার মধ্যে ভোটের প্রাপ্ত অনুপাতে সেই সদস্যগুলো বন্টন করে দেওয়া হবে। এবং সংবিধান খুবই গুরুত্বপূর্ণ, সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে। আমরা এর আগে দেখেছি যে সংবিধান সংশোধন করতে গেলে নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদ সেটি করতে পারত, 2/3 যদি সম্মতি দিত তাহলে সংবিধান সংশোধন করা যেত, তাহলে জাতীয় সংসদেই করা যেত। আর এখন জাতীয় সংসদে আপনার যত সংখ্যাগরিষ্ঠ থাকুক, পাশ করলেও সেটি যদি সিনেটে পাশ না হয় তাহলে সেই সংবিধান সংশোধন করা যাবে না। তাহলে এখানে ক্ষমতার ভারসাম্য এসেছে, যে কোনো একটি দল চাইলেই সব কিছু করে ফেলতে পারবে তা নয়, সবাইকে নিয়ে করতে হবে। এদেশের স্টেক হোল্ডার সবাইকে নিয়ে করতে হবে। হ্যাঁ, এক সরকারি দল রাষ্ট্র ক্ষমতা চালাবেন, কিন্তু সবাইকে নিয়ে তাকে চলতে হবে, তাকে করতে হবে। এবার আসি গ 3। গ, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যেই 30টি বিষয়ে
জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে, সেইগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। তাহলে আগামী নির্বাচনে যেই দল ক্ষমতায় আসবে সে বাধ্য থাকবে কি করার ক্ষেত্রে, যে ওই যে জুলাই জাতীয় সনদে 30টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আপনারা জানেন যে জুলাই জাতীয় সনদে 84টি বিষয় ছিল, তার মধ্য থেকে রাজনৈতিক দলগুলো আলোচনা সাপেক্ষে দীর্ঘ আলোচনা করে 30টি বিষয় ঐক্যমত্য পৌঁছেছে। বিএনপি যেখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে 84টি থেকে, তাহলে বিএনপি সহ ঐক্যমত্য পোষণ করেছে মাত্র 30টি। এই 30টি গণভোটে যাচ্ছে। এই 30টির মধ্যে যেগুলো বলা আছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ মানে 10 বছর, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত মানে এগুলো সহ যে 30টা, সেইগুলো বিষয়ে যেই দল ক্ষমতায় আসবে সে পালন করতে বাধ্য থাকবে। তাহলে এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে যেই দলই ক্ষমতায় আসুক রাষ্ট্র সংস্কার করতে বাধ্য হবে, এগুলো মানতে বাধ্য হবে। কারণ জনগণের ম্যান্ডেট, রেফারেন্ডাম মানে গণভোটে যখন কোনো কিছু পাশ হয়ে যায়, তাহলে সেটা সংসদের পাশ করার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটির ম্যান্ডেট বেশি। সেটাকে আমরা বলছি পিপলস উইল। তো যাকে যে কথাটি সেটি হচ্ছে, তাহলে যেই দল ক্ষমতায় আসুক সেই দল, এখানে বলা আছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। তাহলে এটি বুঝলাম গ। এবার আসি ঘ, সর্বশেষ। জুলাই জাতীয় সনদে বর্ণিত অপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তাহলে ঘয়ে বলা আছে যে জুলাই সনদে যে অন্যান্য আরো সংস্কারের কথা বলা আছে, মানে 30টির বাইরে যে আরো অপর সংস্কারের কথা বলা আছে, বর্ণিত আছে, বিধৃত আছে, স্থির আছে, সেইগুলো রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। যখন গণভোটে হ্যাঁ জয়যুক্ত লাভ করবে, তখন যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং সেই রাজনৈতিক দলের প্রতিশ্রুতি অনুযায়ী সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। তো তাহলে এখানে আমরা দেখলাম যে একটু কনক্লুশন করছি, সামারি করছি, সারসংক্ষেপ বলছি। সেটি হচ্ছে যে জুলাই আমরা গণভোটে যে প্রশ্নগুলো যাচ্ছে সেটা মূলত একটি প্রশ্ন যাচ্ছে 4টি প্রস্তাবের উপর। 4টির বিষয়ে 4টি প্রস্তাবের মধ্যে অনেকগুলো বিষয় এসছে। আমি যদি ইন আ নাটশেল বলি, তাহলে একটি প্রশ্ন 4টির প্রস্তাব, এই 4টি প্রস্তাব মূলত 30টি প্রস্তাবনা নিয়ে গঠিত। সেটি হচ্ছে যে জাতীয় জুলাই সনদ থেকে যে 84টি প্রস্তাব ছিল, সেই সনদের 84টি থেকে 30টি বিষয়ে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলোই এবারে গণভোটে পাঠানো হয়েছে, গণভোটে এসছে। এবং তার বাইরে সবচেয়ে বড় যেগুলো আসছে সেগুলো হলো যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং হচ্ছে যে সিনেটের 100 সদস্য, এবং সংবিধান সংশোধন করতে গেলে উচ্চ কক্ষের অনুমোদন লাগবে, নিম্ন কক্ষের হলেই হবে না। এবং রাজনৈতিক দলগুলো, যেই রাজনৈতিক দল বিজয়ী হবে সেই রাজনৈতিক দল বা দলগুলোকে এই গণভোটে যেটা পাশ হবে সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তো আসেন আমরা এবারের গণভোটে হায়ের পক্ষে ভোট দেই, ভোট দিয়ে আমরা একটি কালজয়ী সংস্কারের অংশীদারি হই, এই দেশ গঠনের ভূমিকা রাখি। গণভোটে ভোট দেওয়া মানেই হচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজে আপনার অংশীদার হওয়া, রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখা। আপনি এই রাষ্ট্রকে পরিবর্তন করছেন, আপনি এই দেশের সংবিধান সংস্কার করছেন, এদেশের রাষ্ট্র মেরামত করছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিচ্ছেন আপনার এই গণভোটে ভোটের মাধ্যম দিয়ে। তাহলে এবার ভোটটি কোনো সাধারণ কোনো ভোট নয়, কারো অনুমোদন কিংবা কারো অনুমোদন নয়। এবারের গণভোট মানেই হচ্ছে বাংলাদেশের ভাগ্যের ভোট, বাংলাদেশের মেরামতের ভোট, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়ে যাবার ভোট। যে স্বপ্ন দেখেছিল 1971 সালে আমাদের শহীদেরা, যে স্বপ্ন দেখেছে 24-এর শহীদেরা, জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছে 1 সাগর রক্তের বিনিময়ে, সেই অভিপ্রায় এবার জনগণের কাছে এই গণভোট আকারে হাজির হয়েছে। আপনারা সেটি চান কি চান না? যদি চান তাহলে হায়ের পক্ষে ভোট দিন, হায়ের পক্ষে ভোট দিন। সকলকে অনেক ধন্যবাদ।